জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এই নির্দেশ দেয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীতে হত্যায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এছাড়াও সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন সহ জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালে নিয়োগ পান খায়রুল হক। পরের বছর অবসরে যান তিনি। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন এবিএম খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চান সুপ্রিম কোর্ট আইনজীবী নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের রায় দেন তিনি। পুরস্কার হিসেবে অবসরের পর তাকে কয়েক দফায় আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ কয়েকজন বিচারপতিকে ডিঙ্গিয়ে ২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি করা হয় খায়রুল হককে। অবসরের ৭ দিন আগে ২০১১ সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন তিনি। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় করার জন্য বললেও অবসরের ১.৫ বছর পর দেয়া লিখিত রায়ে তা উল্লেখ করেননি। তার রায়েই দেশের গণতন্ত্র ধ্বংস, নির্বাচনে কারচুপি ও ফ্যাসিবাদের সূচনা হয়, অভিযোগ আইনজীবী নেতাদের। এই খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে, এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন। এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে, জুডিশিয়াল ফ্রড, এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া সহ তার বিভিন্ন রায় ও আদেশ নিয়ে ক্ষুব্ধ জাতীয়তাবাদী আইনজীবীরা। আর সেখান থেকেই দেশের পরবর্তী রাজনৈতিক সংঘাতের শুরু, অভিযোগ তাদের। আওয়ামী লীগ যা যা চেয়েছে সবই তার দিয়ে করিয়েছে, তার বিচার হবে না কেন বলেন তো? আজকে সংকট রাজনৈতিক সংকটের জন্যই সে দায়ী মনে করি। শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। অবসরের পর ২০১৩ সাল থেকে কয়েক দফায় সময় বাড়িয়ে টানা ১১ বছর তাকে আইন কমিশনের চেয়ারম্যান রাখে আওয়ামী লীগ সরকার। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। সরকার পতনের পর আইন কমিশন থেকে গত আগস্টে পদত্যাগ করেন। বিচার করতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের সবচেয়ে বড় শত্রু, এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার মতো যাদের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, খায়রুল হক তার পদ ব্যবহার করে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। তার রায়ের কারণে দেশের সব সংকট তৈরি হয়েছে, যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। এ সময় দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। শিগগির মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিতে ক্লাস চালুর বিষয়ে সোমবারের পর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুলের বেশ কয়েকজনের শরীর একেবারে পুড়ে যায়।
মরদেহ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকটি মরদেহ রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখান থেকে সংগ্রহ করা নমুনা থেকে ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পায় সিআইডি। ঘটনার দিন থেকে বুধবার পর্যন্ত কয়েকটি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার ওই ৫ নারী মরদেহের পরিচয় নিশ্চিত হয় সিআইডি। এরা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। এক সপ্তাহ মা কি নিয়ে থাকবে আপনারা বলেন, দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে, একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন বৃহস্পতিবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে ভিড় করে শিক্ষার্থী ও উৎসুক জনতা। দুষ্টামি করে বলতেছিলাম যে এক বাচ্চা প্যারেন্টসের সাথে এখনো যায়, ফান করে বলছি। ও আমাকে উত্তর দিল, ভাই একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাব, কিন্তু না। এখন কি অবস্থা তাই দেখতে আসতে আর কি। আর ওই সময় আসতে পারি নাই, এখন আসছে আর কি। মাইলস্টোনের সব ক্যাম্পাস সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। ২৮শে জুলাইয়ের পর ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। যেই বিমান ওড়ার কথা ছিল মেঘ পেরিয়ে আকাশে, সেই বিমান বিধ্বস্ত হলো কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসরুম, স্কাই এবং ক্লাউডে। একটি নির্মম ইতিহাসের সাক্ষী হলো গোটা জাতি। এমন নির্মম ইতিহাস আর কখনোই যেন পুনরাবৃত্তি না ঘটে, এমনটাই প্রত্যাশা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উত্তরা, ঢাকা। উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এখনও মৃত্যু ঝুঁকিতে রয়েছে 6 জন, আর 13 জনের অবস্থা গুরুতর হলেও তাদের অবস্থার উন্নতি হচ্ছে। রাতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, গত 2 দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা 13 জনকে কেবিনে শিফট করা হয়েছে। 2 দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন তারা। সিঙ্গাপুরের চিকিৎসক দলের সাথে বৈঠক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া ভারত, চীনের চিকিৎসক দলও সহযোগিতা করছেন। তিনি বলেন, চিকিৎসকদের কোনো বর্ডার নেই, যাদের কাছ থেকে সুপরামর্শ আসছে তা গ্রহণ করা হচ্ছে। জাতীয় বার্নের তথ্য মতে সেখানে এখন পর্যন্ত 42 জন চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যু হয়েছে 13 জনের। এদিকে আহতদের চিকিৎসার খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বিদেশি চিকিৎসকদের পরামর্শগুলো অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান পরিচালক। সরকারি হিসেবে এখন পর্যন্ত সর্বমোট 31 জনের মৃত্যু হয়েছে, আর চিকিৎসাধীন রয়েছেন 55 জন। গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন মাইলস্টোন স্কুলের 2 শিক্ষক মেহরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপু। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়ে থাকে, একজন শিশুর জীবনে বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। কখনো কখনো দায়িত্বজ্ঞানের দিক থেকে বাবা মাকেও ছাপিয়ে যান শিক্ষক। তেমনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপু। নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছেন অনেক শিক্ষার্থীর প্রাণ। মাইলস্টোন স্কুলে যখন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তখন আগুন থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় নিজে দগ্ধ হয়েও প্রায় 20 জন শিশুকে জীবিত উদ্ধার করেন মেহরিন। তবে ফিরতে পারেননি নিজেই। সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান মেহরিন। এই সময় অনেক সন্তানের জন্য মা জীবন দেয়, কিন্তু অন্যদের সন্তানের জন্যও যে আরেকজন মা হিসেবে আবির্ভূত হয়ে জীবন দিবেন, আসলে এটা আমাদের ভাষা বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করার মতো নেই। গ্রামে গেলেই অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেন মেহরিন। কারো সন্তানের পড়াশোনা বা কারো চিকিৎসায় সাধ্যমতো সহায়তা করতেন তিনি। উনি দেখাশুনে আমার খরচ পড়াশ যত আমার বাড়ির যত আছে সব উনি গ্রহণ করে। আর ওরকম ভালো লোক পৃথিবীর নাই।
ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরেক শিক্ষক মাসুকা বেগম নিপু। ৮ বছর আগে ইংরেজি শিক্ষক হিসেবে মাইলস্টোন স্কুলের প্রাইমারি শাখায় যোগ দেন নিপু। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে ছোট মাসুকা বেগম নিপু 15 বছর আগে মা হারিয়েছেন। অবিবাহিত জীবনে শিক্ষার্থীরাই ছিল তার সন্তানের মতো। আম্মুর ছেলেমেয়ে থেকে মনে হয় যে আমরা খালামণি ছেলেমেয়ে বেশি ছিলাম। কোনোদিন আমাদেরকে বাবা মনি ছাড়া কোনোদিন ডাকেনি। এত অল্প বয়সে আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি না। চাইলেই পুড়তে থাকা ভবন থেকে বেরিয়ে জীবন বাঁচাতে পারতেন এই শিক্ষকেরা, কিন্তু শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করে অমর হয়ে রইলেন তারা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উজানে চীনের বাঁধ নিয়ে বাংলাদেশের বিচলিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছে বেইজিং। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে ঢাকাকে বিস্তারিত অবহিত করেছেন দেশটির রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ভারতের এগিয়ে আসা দুদেশের জনগণের জন্যই ইতিবাচক। উত্তরায় মাইলস্টোনে দুর্ঘটনায় আহতদের জন্য বিদেশি সহায়তা, ঢাকায় জাতিসংঘের কার্যালয় চালু, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সহ নানা ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ এ ধরনের অবকাঠামো করতে চাইলে তাতে বাধা দেয়া যায় না, তবে এতে ভাটির দেশের ক্ষতি যেন কম হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে, এবং সেটা বিচার বিবেচনা করা হোক। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয়, আমরা সেই চেষ্টাই করতে থাকবো। সিঙ্গাপুর, চীন ও ভারত উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সেবায় এগিয়ে এসেছে। এই মুহূর্তে আর কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও মনে করছে সরকার। যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2জন ডাক্তার 2জন নার্স এসেছেন। পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। দীর্ঘ পর্যবেক্ষণ ও পর্যালোচনার পরই ঢাকায় জাতিসংঘের দপ্তর চালুর বিষয়ে রাজি হয়েছে বাংলাদেশ। এখানে দেশের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেনই। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। তিনি বলেন, আগামী 11 আগস্ট দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিবিসির পর এবার জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশ দেওয়ার অডিও রেকর্ড ফাঁস করল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। তাদের প্রচারিত রেকর্ডে শোনা যায়, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চের সমাবেশে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি। যে সকল রাজনৈতিক দল নিজেদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিমান দুর্ঘটনা পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান হাসনাত। এর আগে সকালে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথেও কথা বলেন নেতারা। পরে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জে যায় এনসিপি। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা
জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। মৌলিক সংস্কারের পর আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আশা করে জামায়াত। তবে আগের মতো নির্বাচন হলে তা জাতির জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই শহীদ স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশকে নাক গলাতে দেবে না বলে জানান জামায়াতের আমির। বলেন, শহীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে জামায়াত। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে সরকার আশাবাদী। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই দেশটিতে যাবে বাংলাদেশের প্রতিনিধিরা। 1 আগস্টের মধ্যে আমন্ত্রণ না পেলে পরবর্তীতে এ নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানান উপদেষ্টা। বলেন, এ নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের সাথে অনলাইন বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকে অনেক কিছু স্পষ্ট হবে। তবে শুল্ক কমানোর আলোচনায় লবিস্ট নিয়োগ করা হবে না বলেও জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্র এবং আমরা এই বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই, আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে এবং আমরা আমাদের অবস্থানগুলোকে মানে সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তির বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তবে অর্থনৈতিক সংস্কার শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারে স্থিতিশীলতা ফিরছে। বৃহস্পতিবার PRI এর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান বলেন, এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চালানো যায় না। বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রার তুলনায় 92,000 কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। কর জিডিপির অনুপাত তলানিতে নামায় শিক্ষা, স্বাস্থ্যসহ নানা প্রয়োজনীয় খাতে সরকারের ব্যয়ের সক্ষমতা কমছে বলে মনে করেন গবেষকরা। এতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, কমছে দারিদ্র্য বিমোচনের গতি। পর্যবেক্ষকরা বলছেন, সমন্বয়হীনতায় গেল অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার 5 দশকের সর্বনিম্ন। তবে প্রবাসী আয়, রপ্তানি সূচকে অর্থনীতি টিকে থাকার শক্তি পাচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় আলোচকরা বলেন, পোশাক খাতের 20% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তাই বাজারটিতে টিকে থাকতে শুল্ক ইস্যুতে চুক্তি গুরুত্বপূর্ণ। আমাদের গার্মেন্টস এন্ড ফুটওয়্যার সেক্টরে these are labor intensive products এবং আমাদের comparative strong comparative advantage আছে এবং US market is a very large and expanding market. ওখানে আমাদের we need to get a good trade agreement, good trade deal. মূল্যস্ফীতি বলেন, রিজার্ভ সিচুয়েশন বলেন, এক্সচেঞ্জ রেট সিচুয়েশন বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আগের থেকে বেটার স্টেবিলিটি অর্জন করেছে। অর্থাৎ আপনি যদি পেইনফুল রিফর্মগুলো করেন বা সংস্কারগুলো করেন, তার একটা পজিটিভ ডিভিডেন্ড পাওয়া যায়। তো এই ধারণাটা ধরে রাখতে হবে। আলোচনায় বিএনপি নেতা মঈন খান বলেন, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ শোনা যায়। সেই সঙ্গে অর্থনীতির বড় অংশই এখনও অপ্রাতিষ্ঠানিক। এসব কারণেই রাজস্ব আয় বাড়ছে না। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার মান বাড়তে দেখলাম। বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে আবার ডলারের দাম বাড়ালো। একটা আমদানি নির্ভর দেশে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো তা বোধগম্য নয়। দেশে সামাজিক স্থিতিশীলতা ফেরাতে সরকারের মধ্যে আস্থার পরিবেশ তৈরির তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নবম চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, শুল্ক নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। দেশে প্রতি বছর 27 কোটি বর্গফুট চামড়া উৎপাদন হয়। এই সম্পদকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে সরকার চেষ্টা করছে। বিশেষ করে চামড়ার নতুন বাজার সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীর সিইটিপির মান আগের চেয়ে উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি। প্রদর্শনীতে 14টি দেশের উদ্যোক্তারা অংশ নেন। সবার জন্য উন্মুক্ত চামড়া মেলা চলবে আগামী শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা চেষ্টা করছি ডেফিনেটলি, এবং এখানে মানে আমি এটার জন্য কাজ করছি না, কাজ করছেন বাণিজ্য উপদেষ্টা এবং তার টিম। আমি তাদের থেকে যতখানি জানতে পারছি যে কাজে যথেষ্ট অগ্রগতি আছে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদের প্যানেল। বৃহস্পতিবার রাজধানীর রাজু খাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সম্মিলিত পরিষদ ও অগ্রযাত্রা জোট। আগামী 26শে জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। নির্বাচনে মোট ভোটার 590 জন, তাদের মধ্যে ভোট দিয়েছে 453 জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন সম্মিলিত জোটের এম রেজওয়ানুর রহমান রুমি। আর একই জোটের বর্তমান সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল 397 ও বর্তমান সেক্রেটারি সৈয়দ মোশাররফ আলী চঞ্চল 393 ভোট পেয়েছেন। কোয়াবের 33 সদস্যের নতুন কমিটি কার্যক্রম শুরু করবে শনিবার। যারা জয়ী হতে পারেননি সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আমাদের সাথে, সারা বাংলাদেশে সকল কেবল অপারেটরদের জন্য আমার এই নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে কেবল অপারেটর সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। মেরিনো ভেড়া বিখ্যাত তাদের নরম ও উষ্ণ পশমের জন্য, যা বিশ্বব্যাপী উচ্চমানের উলের উৎস হিসেবে পরিচিত। মেরিনো পশমের তন্তু টেকসই ও মানে ভালো হওয়ায় ফ্যাশন ডিজাইনারদের কাছে এর গুরুত্ব ও চাহিদাও বেশি। তাই তো এই পশম দিয়ে বাজিমাত করতে চাচ্ছে সাউথ আফ্রিকা। তাদের লক্ষ্য হলো কারু অঞ্চলের সবচেয়ে পরিচিত এবং ঐতিহ্যবাহী পশম পণ্য ঘিরে একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাঙালি মুসলিম সন্দেহে নিজ দেশের শত শত নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া না মেনেই বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুদেশের মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি বাংলাদেশি আখ্যা দিয়ে অনেককেই সীমান্তে পুশব্যাক করছে বিজেপি সরকার। অভিযোগ উঠেছে, ভারতীয় পরিচয়পত্র থাকার পরও অনেককে বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ। বুধবার এক প্রতিবেদনে একই অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশিন করার দাবি সংস্থাটির। HRW বলছে, ভারত সরকারের কথিত অবৈধ অনুপ্রবেশ দমন পদক্ষেপে অনেক ভারতীয় নাগরিকও ভুক্তভোগী। মে থেকে বিতরণ প্রক্রিয়া জোরদার করে বিজেপি সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানের দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত প্রায় ১০০ রোহিঙ্গা সহ ১৫০০ বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। দেশটির এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন ও নাগরিক অধিকার সুরক্ষাকারী চুক্তির পরিপন্থী বলেও অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। অবশ্য এ বিষয়ে সংস্থাটির চিঠির কোনো জবাব দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।